দর্শক, নতুন মন্ত্রিসভায় আমরা বেশ কিছু চমক দেখেছি। এই মন্ত্রিসভা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। অনেক পজিটিভ দিকের পাশাপাশি আমরা এক ধরনের পরিবারতন্ত্রের ছাপও দেখছি এই মন্ত্রিসভায়। এই নিয়ে আলোচনা করব সিনিয়র সাংবাদিক মনির হোসেন লিটনের সঙ্গে। লিটন ভাই, এই মন্ত্রিসভায় তো মানে তারেক রহমানকে ধরে প্রায় 10 জন যে স্থান পেয়েছে তাদের বাবা আগে মন্ত্রী ছিলেন বিভিন্ন সময়ে। এটি আমাদের দেশের রাজনীতিতে আমাদের যে খবরটি, এটি আমাদের দেশের রাজনীতির একটি দিক তুলে ধরে। সেটি হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় রাজনীতিতে একটি পরিবারতন্ত্র যে চলে এসেছে সেটি প্রতিফলন। তো আমাদের নিউজটিতে আছে যে নতুন যে মন্ত্রী হয়েছেন তারেক রহমান সহ, তাদের মধ্যে 10 জনের তারেক রহমানের মা এবং বাকি 9 জনের বাবা আগে মন্ত্রী ছিলেন। এর মধ্যে অবশ্য 2 জন আছেন যাদের বাবা অতীতে সেই বঙ্গবন্ধু আমলে মন্ত্রী ছিলেন বা জিয়াউর রহমান সাহেবের সময় উপদেষ্টা ছিলেন। বাকিরা বেশিরভাগই মূলত বিএনপি আমল, যেটি বেগম খালেদা জিয়ার আমল, তখন মন্ত্রী ছিলেন। তো তারা, এটিও ঠিক যে প্রত্যেকে নিজ নিজ এলাকায় রাজনীতিতে সক্রিয় ছিলেন, পিতার সাথে সাথে নিজেরাও রাজনীতি করেছেন এবং রাজনীতির মাঠ থেকেই তারা এসেছেন। যেমন ঢাকায় ইশরাক হোসেন, তিনি অতীতে বিএনপির হয়ে মেয়র ইলেকশন করেছেন। ঠিক একইভাবে অন্যান্য এলাকাতেও যারা নির্বাচন করেছেন তারাও রাজনীতির মাঠে ছিলেন, বিএনপির যে স্থানীয় কমিটিগুলিতে ছিলেন, তারা গত 17 বছর আন্দোলন সংগ্রামেও ছিলেন। সেই হিসেবে তারা নিজেদের যোগ্যতায় হয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তবে সেখানে তো আরও অনেক রাজনীতিবিদ আছেন বা ছিলেন। না, আপনি তো 30 বছরের অধিক সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন এবং বিশেষ করে পলিটিক্যাল রিপোর্টিং, তারপরে সংসদ, এগুলো কভার করেছেন। আপনার কাছে কি মনে হয় না যে পরিবারতন্ত্রের বিষয়টি দিন দিন এই মানে এটা মনে হচ্ছে আরো বৃদ্ধি পাচ্ছে? জোরদার হচ্ছে। এটি আমাদের দেশে আমরা কবে বের হব জানি না। শুধু যে তারা নতুন মন্ত্রীদের ক্ষেত্রে বলেছি, আমি যদি পুরনো মন্ত্রীদের কথা বলি, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বাবা মন্ত্রী ছিলেন। তো এরকম যাদের পিতা মন্ত্রী ছিলেন, এই সংখ্যাটি আরও বড়। তবে আমাদের যে রিপোর্টটি, সেটি মূলত নতুন মন্ত্রী যারা হয়েছেন তাদের ক্ষেত্রেই বলা হয়েছে। আরেকটি দিক ছিল কিন্তু, যে আমাদের যে এইবারের নতুন মন্ত্রিসভায় নতুন মুখ আমরা বলছি, এর মধ্যে 2 জন মন্ত্রী বিএনপির জন্য নতুন, কিন্তু তারা নতুন মন্ত্রী নন। তারা এরশাদ সাহেবের সময় মন্ত্রী হয়েছিলেন 1990 সালে শুরুর দিকে, মে মাসের দিকে। একজন হচ্ছেন নিতাই রায় চৌধুরী, আরেকজন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনারা এরশাদ সাহেবের সময়েও মন্ত্রী ছিলেন। তো হয়তোবা দেখা যাবে যে তাদের যে এলাকায় তারাও যে নিজেদের উত্তরসূরি তৈরি করছেন। যেমন নিতাই রায় চৌধুরী, ওনার মেয়ে রাজনীতি করেন, যদিও ওনার মেয়ে রাজনীতি করেন তার নিজের এলাকায় নয়, সেটি আবার ঢাকায়, যেটিতে তার মেয়ের শ্বশুর হচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায়, এবং গয়েশ্বরচন্দ্র রায়ের পরিবারে তার পুত্রবধূ হিসেবে নিতাই রায়ের মেয়েই হচ্ছেন রাজনীতিবিদ। তার যে অন্য ছেলে মেয়েরা অতটা বড় কোনো রাজনীতিবিদ নন। সুতরাং আমরা বলতেই পারি যে এই পরিবারের ধারাবাহিকতায় পরবর্তীতে নিপুণ রায়, যেটি নিতাই রায়ের মেয়ে বা গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ, তিনি এগিয়ে যাবেন। ভবিষ্যতে যদি কেউ মন্ত্রী হয় এই পরিবার থেকে, সেই নিপুণ রায় হবে, সেটিও হবে এক ধরনের পরিবার। আপনি বলছিলেন যে তারা যার যার এলাকায় রাজনীতি করেন এবং তারা হয়তো সবাই যোগ্য, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগেরও অনেক মানে পোড় খাওয়া প্রবীণ অনেক রাজনীতিবিদ থাকা সত্ত্বেও সেখানে শুধু পরিবারতন্ত্রের কারণে অনভিজ্ঞ অনেককে এমপি এবং মন্ত্রী বানানো হয়েছে। আমাদের রাজনীতির দুর্বলতা সেটি হচ্ছে যে 2 জন, যদি আমি ধরি যে সমমানের 2 জন রাজনীতিবিদ, আমি বেশি কম নাও বলি, কিন্তু শুধুমাত্র তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে একজন এগিয়ে যায়, অনেকটাই এগিয়ে যায়। সুতরাং তার সমান দক্ষ একজন নেতাও পিছনে পড়ে যায় শুধু পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে। এখানে কি কোনো মানে রাজনৈতিক হিসেব নিকেশ করে এটা করা হচ্ছে? হিসাব নিকাশটা এইভাবে করা হয় যে
অতীতে যিনি মন্ত্রী ছিলেন এলাকায় তিনি নিশ্চয়ই নিজের একটি বলয় তৈরি করেছিলেন, নিজের একটি ভোট ব্যাংক তৈরি করেছিলেন, যে ক্ষেত্রে তার সন্তান যদি সেখানে নির্বাচন করেন তাহলে সেই ভোট ব্যাংকের একটু সুবিধা পাবেন। এসব কারণ বিবেচনা করা হয় মনোনয়ন দেওয়ার সময়, নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময়। যেমন ফজলুর রহমান পটলের মেয়ে এবার প্রতিমন্ত্রী হলেন। সেখানে ফজলুর রহমান পটল খুব পুরনো রাজনীতিবিদ, যিনি ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করেছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির রাকসুর নেতা ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগের পর বিএনপি আসার পর তিনি বিএনপিতে যোগ দিয়ে বিএনপির বড় নেতা হয়েছেন। 1991, 2001 দুইবারই তিনি মন্ত্রী ছিলেন। তো এসব কারণে তিনি একটি নিজের বলয় তৈরি করতে পেরেছিলেন সেই নাটোরে, তার যে নিজের এলাকা। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে তার সন্তানদের মধ্যে থেকে কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তারা তার বাবার যে রেখে যাওয়া ভোট ব্যাংক সেটি কাজে লাগাতে পারবেন। হয়তো অন্য কাউকে দিলে সেটি নাও হতে পারে, এই হিসাবে সন্তানরা আসলে একটু অগ্রাধিকার পেয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক হিসাব নিকাশটাই সেখানে বড় মাপকাঠি হিসাবে কাজ করে। লিটন ভাই, এই যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হলো, আপনার দৃষ্টিতে আপনি যদি সংক্ষেপে একটু মানে 2-4টা চমকের কথা বলেন। প্রথম চমকটা আমার কাছে যেটি মনে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি প্রথমে তাকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস। পরবর্তীতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়। তখন তার বিরুদ্ধে নানান রকমের কথা শোনা যায় যে তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি প্রায় 3.5 দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও উনি অন্য কয়েকবার বলেছেন যে না, তিনি বাংলাদেশের নাগরিক, শুধু যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, এভাবে তিনি বলেছেন। আমরা তখন এ কথাও শুনেছি যে আমাদের সশস্ত্র বাহিনীর দিক থেকে একটু উষ্মা প্রকাশ করা হয়েছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো পদটি তাকে দেওয়ার কারণে। এবং আরও একটি বড় বিতর্ক ছিল যে একটা সময় আমরা শুনেছিলাম যে রোহিঙ্গাদের জন্য বা আরাকান আর্মির জন্য বিশেষ করে মিয়ানমারে আমাদের উপর দিয়ে একটি মানবিক করিডোর দেওয়া হবে। তিনি সেটির দুতিয়ালি করছেন। তিনি বেশ কয়েকবার বলেছেন যে একটি মানবিক করিডোর দেওয়া হবে। তখন দেশের প্রায় সব মানুষই এর বিরোধিতা করেছেন এবং তখন থেকে একটি বিএনপিও বিরোধিতা করেছে। পরবর্তীতে এমনকি বিএনপি তার পদত্যাগও চেয়েছিল, 2জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল, একটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরেকজন হচ্ছে খলিলুর রহমান। কিন্তু পদত্যাগ চাওয়ার কিছুদিন পরেই লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠকটি হয় সেখানে আমরা তাকে উপস্থিত থাকতে দেখেছি। সেই বৈঠকটিতে সম্ভবত সেই বৈঠকটি তার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, যে পরবর্তীতে তিনি। আপনার কাছে কি মনে হয় যে খলিলুর রহমানকে যে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, এখানে আসলে বিএনপি বা তারেক রহমানের কাছে কোন ধরনের হিসাব নিকাশ? এটি যেই 5ই আগস্টের যে আন্দোলনটি, এই আন্দোলনটি নিয়ে একটি প্রশ্ন আছে যে এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি আন্দোলন ছিল এবং খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ঠিক করে দেয়া একজন ব্যক্তি, যিনি যাকে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছিল। সুতরাং এরকমটি কেউ কেউ বলে থাকেন যে আসলে যে ডিপ স্টেট যুক্তরাষ্ট্রের, তারাই আমাদের দেশের সরকার গঠন করা, সরকারকে থাকবে না থাকবে সেগুলি ঠিক করে। হয়তোবা তাদের কোটায় উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। না, এর তো কোনো লিখিত প্রমাণ নেই, কারণ বিএনপি যার বিরুদ্ধে যার পদত্যাগ চেয়েছিল তাকেই আবার উপদেষ্টা হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া, এই 2-4 মেলায় অনেকেই যে তাদেরই দেওয়া, বিএনপি তাকে নিতে বাধ্য। জাতীয় নাগরিক কমিটির নেতা নাহিদ ইসলাম বেশ সমালোচনা করেছেন যে এই খলিলুর রহমান। এই সমালোচনাটি তাদের দিক থেকে এভাবে আসতে পারে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে শুনেছি আগে যে যারা উপদেষ্টার দায়িত্বে আছেন বা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন তারা পরবর্তী সরকারের কোনো মেয়াদ শেষে যে যার অবস্থানে ফেরত, তারা রাজনৈতিক সরকারে যোগ দেবেন না, এটা বলেছিলেন তিনি। তাদের অন্তর্বর্তী সরকারটি যে খুব স্বচ্ছ এবং নিরপেক্ষ, এটি প্রমাণ করার জন্য যে তারা নিরপেক্ষ কোনো দলের পক্ষে নয়, সুতরাং তাদের কেউই কোনো রাজনৈতিক দলে
আর কোনো রাজনৈতিক সরকারে অংশ নেবে না। সুতরাং খলিলুর রহমানের এই নিয়োগের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার সেই প্রতিশ্রুতিটিও খেলাপ হয়েছে বলে মনে হয়। হয় উনি নিজে করেছেন, নতুবা প্রধান উপদেষ্টা জেনে শুনেই সেটি বলেছিলেন যে তার উপদেষ্টাদের কেউ কেউ এই সরকারে অংশ নিতে পারে, সেটি জেনেও হয়তো বা করেছিলেন। তো মন্ত্রী পরিষদ তো ঠিক ছোট থাকলো না, প্রায় 50 সদস্যের। এরপরেও আমরা দেখলাম একটু আগে একটি গ্যাজেট নোটিফিকেশন, উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। হ্যাঁ, তো সব মিলিয়ে প্রায় 60 জন। তো আপনার কাছে কি মনে হয়, এটি কি অনেক বড় হয়ে যাচ্ছে না? এটা সাধারণত যে আমাদের দেশের প্র্যাকটিস অনুযায়ী এরকমই হয়ে আসছে। আমরা বিগত বেশ কয়েকটি মেয়াদের যে সরকার, তাদের মধ্যে দেখছি যে এরকমই আকার থাকে। যদিও শুরুতে সরকারগুলি বলে যে তারা ছোট মন্ত্রিসভা নিয়ে শুরু করবে, কিন্তু সেটি হতে দেখিনি আমরা। আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দিন হয়তো আরো কম সংখ্যক মন্ত্রী শপথ নিয়েছে, কিন্তু কয়েকদিন পরেই সেটি বাড়ানো হয়েছে। আর এবার দেখা গেল যে প্রথম দিনই একবার এই 50 জন প্রধানমন্ত্রী সহ 50 জন শপথ নিলেন। হয়তোবা তাদের মধ্য থেকেই উলটপালট করা হবে, মন্ত্রণালয়ে অদল বদল করা হবে, কাউকে যাদেরকে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের মধ্য থেকে হয়তো প্রমোশন দিয়ে পূর্ণমন্ত্রী করা হবে, হয়তোবা এরকমটা। মানে অনেক ধরনের হিসাব নিকাশ এখনো বাকি আছে, কেবল যাত্রা শুরু করেছে গতকাল। এই সংখ্যাটি আরো বড় হতে পারে যদি দেখা যায় যে হানিমুন পিরিয়ডে কোনো মন্ত্রণালয় খারাপ পারফরমেন্স, তখন হয়তোবা পুরনো মন্ত্রীদেরকে আবারও ফিরিয়ে আনা হতে পারে, যে তাদেরকে দিয়ে অভিজ্ঞদের ফিরিয়ে আনতে পারে।